আচ্ছা, একটু খেয়াল করো। আজকে আমরা হচ্ছে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স। একটু খাতার উপর লেখো। আজকে আমরা আলোচনা করছি প্রোনাউন রেফারেন্স এই টপিকটা নিয়ে। এটা হচ্ছে এইচএসসি ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এই টপিকটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। এবং তোমরা হচ্ছে আহ, এইভাবে হয়তো পড়ো নাই, বাট প্রোনাউন সম্পর্কে মোটামুটি তোমাদের একটা আইডিয়া আছে। তো টপিকটার নাম কি? প্রোনাউন রেফারেন্স। তাহলে এখানে দেখো দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে প্রোনাউন আর একটা হচ্ছে রেফারেন্স। তো আমরা যদি প্রোনাউন রেফারেন্স ভালো করে বুঝতে চাই, তাহলে আমার প্রথমত কার সম্পর্কে জানা লাগবে বলতো? আগে জানা লাগবে প্রোনাউন সম্পর্কে, রাইট ইউ আর। আচ্ছা, প্রোনাউন আমরা প্রথমে জেনে নিব হচ্ছে প্রোনাউন সম্পর্কে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, প্রোনাউন সম্পর্কে আমরা জেনে নিব। প্রোনাউন কি জিনিস? প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। প্রোনাউন হচ্ছে সর্বনাম। একটা জিনিস লক্ষ্য করো, ধরো আমি বললাম যে রহিম একজন ছেলে, রহিম আমার স্টুডেন্ট, রহিম পড়ালেখায় খুবই ভালো, রহিম রেগুলার ক্লাসে অংশগ্রহণ করে, রহিম তার আহ, 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়, রহিম খুবই ভদ্র। এই যে আমি যদি এইভাবে কথাগুলো বলতে থাকি, তাহলে এগুলো কিন্তু একসময় তোমাদের কাছে অত্যন্ত বিরক্তির একটা কারণ হয়ে দাঁড়াবে, তাই না? বারবার রহিম রহিম, এটা শুনতে আমাদের ভালো লাগে না, কথার মধ্যে কোনো মাধুর্য থাকে না। তাহলে এই যে কথার মধ্যে যে বিতৃষ্ণা বোধ বা হচ্ছে কথার মধ্যে যে শ্রুতি কটু ভাব, এটা দূর করার জন্য আমরা বারবার নাম ব্যবহার করতে পারবো না। এই যে কথার বা বাক্যের যে মাধুর্য, এটা রক্ষার জন্য আমরা নামের পরিবর্তে বিভিন্ন সময় বিভিন্ন শব্দ যে ব্যবহার করব, এগুলোকে বলা হয় প্রোনাউন। আমি যদি এমন বলতাম যে রহিম একজন শিক্ষার্থী, রহিম খুব, মানে ধর বললাম রহিম একজন শিক্ষার্থী, সে আমার স্টুডেন্ট, তার 3 ভাই বোনের মধ্যে সে হচ্ছে প্রথম, তার বাবার স্বপ্ন তাকে ডাক্তার বানাবে। তাহলে কিন্তু দেখো, কখনো তার, কখনো তাকে, কখনো সে, এগুলো দ্বারা আমি বোঝাচ্ছি এটাকে রহিম। কথা কি বুঝতে পারছো? তার মানে প্রোনাউন শব্দটা কি করে বলতো? নাউনের, অর্থাৎ যেই সকল শব্দ নাউনের পরিবর্তে, নাউন এর পরিবর্তে ব্যবহার ব্যবহার করা হয়, যেসব শব্দ নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাদেরকে তাদেরকে প্রোনাউন বলে। কি বলে? বলো না কেন, কি বলে? প্রোনাউন বলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রোনাউন শব্দের অর্থ কি? সর্বনাম। আচ্ছা, যেমন কি হতে পারে? ধরো লিখলাম সাকিব ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই যে আমি বাক্যটা লিখলাম, খেয়াল করো, এই সাকিব ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই সাকিবটা হচ্ছে কি একটা নাউন। আমি পরের বাক্যে লিখতে পারি হি ইজ এ, আচ্ছা, হি ইজ এ সান অফ এ ফিলোসফার। সে এক দার্শনিকের সন্তান, ফিলোসফার। ফিলোসফার মানে হি ইজ এ সান অফ এ ফিলোসফার। তার মানে সে একজন আহ, একজন কি ফিলোসফারের সন্তান। তাহলে এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে বলতো? সাকিবকে বোঝানো হচ্ছে। তো এই যে নামের পরিবর্তে আমরা ব্যবহার করছি, তাহলে লিখলাম যে হিজ মাদার ইজ এ হাউসওয়াইফ। তার মা হচ্ছে একজন কি বলতো? গৃহিণী। তাহলে এই যে লিখলাম হিজ, হিজ বলতে কাকে বুঝাইছে? সাকিবের। হিজ বলতে কাকে বুঝাইছে? সাকিবের। তাহলে আমি বারবার সাকিব না লিখে নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করলাম, এগুলোকে বলা হয়ে থাকে প্রোনাউন। কথা কি বুঝতে পারছো? এখন একটা জিনিস দেখো, আমি তোমাকে বলি, ধর লিখলাম যে তানহা তানহা ইজ এ গার্ল। হিজ অ্যাম্বিশন, একটু খেয়াল করেন এই বাক্যটা, হিজ অ্যাম্বিশন ইজ টু বি এ ডক্টর। তার অ্যাম্বিশন হচ্ছে ডক্টর হওয়া। একটু খেয়াল করো, এইখানে আমি বললাম কি তানহা, এইটা কি একটা মেয়ের নাম না? তানা কি একটা মেয়ে না ছেলে?
তানহা হচ্ছে একটা মেয়ে। তাহলে একটু লক্ষ্য করো, এই যে তানহা, এইটার প্রোনাউন হিসেবে আমি লিখছি হিজ, এটা কি হয়েছে? এটা হয় নাই। কারণ কি, আমরা জানি যে যেগুলা ফিমেল, ফিমেলের প্রোনাউন হিসেবে আমরা অলওয়েজ ব্যবহার করি শি, তারপর ব্যবহার করি হার, হ্যাঁ, এগুলা ব্যবহার করি। আর যারা মেল, মেইলের প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করি হি, তারপর হচ্ছে হিম, হিজ, এগুলা। আর যদি বস্তু হয় তাহলে আমরা ব্যবহার করি ইট। তাহলে দেখো, একটা নাউন সে কেমন অবস্থায় আছে এটা বুঝে শুনে সেই অনুসারে তার সাথে সঙ্গতিপূর্ণ প্রোনাউন ব্যবহার করার নামই হচ্ছে কি, প্রোনাউন রেফারেন্স। আমার কথা কি বুঝতে পারছো? এখন আমাদের যেটা জানতে হবে সেটা হইতেছে প্রোনাউনের প্রকারভেদ। এটা কি লেখা হয়েছে তোমাদের? আচ্ছা, তাহলে আমরা একটু লিখি টাইপস অফ প্রোনাউন। তাহলে আমি যদি প্রোনাউন রেফারেন্স বুঝতে চাই, আমার তো প্রথমত বুঝতে হবে যে প্রোনাউন আসলে কত প্রকার। তাহলে টাইপস অফ প্রোনাউন, তোমরা বলো তো প্রোনাউন কত প্রকার? প্রোনাউন কত প্রকার? 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। তাহলে প্রোনাউন হচ্ছে 8 প্রকার। প্রোনাউন মূলত 8 প্রকার। এই 8 প্রকারের প্রোনাউন সম্পর্কে আমরা একটু ভালো করে জেনে নিব। নাম্বার 1, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। নাম্বার 2, রিলেটিভ প্রোনাউন। 3, রিফ্লেক্সিভ প্রোনাউন। আসো 4, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 5, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 6, রেসিপ্রোকাল প্রোনাউন। 7, ইন্টারোগেটিভ প্রোনাউন। 8। আচ্ছা, তাহলে কি কি লিখলাম আমরা? পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, আরেকটা কি আছে? ইনডিফিনিট প্রোনাউন। লেখো ইনডিফিনিট প্রোনাউন। আমরা এখন একে একে এই প্রোনাউন গুলোর বিস্তারিত বর্ণনা শিখবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমত কি পড়লাম আমরা? পার্সোনাল প্রোনাউন, তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, আরেকটা কি? ইনডিফিনিট প্রোনাউন। 6 নাম্বারটা হচ্ছে রেসিপ্রোকাল, RECIPROCAL, রেসিপ্রোকাল প্রোনাউন। এটা তোলো আগে, তারপর আমি ব্যাখ্যাগুলো বলছি। আচ্ছা, তোলা শেষ? এখানে দেখো, আমরা প্রথমত যে প্রোনাউনটা লিখেছি সেটা হচ্ছে এক, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু এখানে দেখবে পার্সোনাল লেখার মধ্যে কি আছে? পার্সন লেখা আছে। কি লেখা আছে? পার্সন লেখা আছে। পার্সন শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি। পার্সন বলতে বোঝায় মূলত ব্যক্তি। তার মানে কোনো ব্যক্তিবাচক যে নাম, ব্যক্তিবাচক বা ব্যক্তির নাম, এগুলোর পরিবর্তে যদি আমরা কোনো প্রোনাউন ব্যবহার করি তাহলে সেটাকে বলা হবে পার্সোনাল প্রোনাউন। তাহলে ব্যক্তি কারা বলতো? নারীরা এবং কি পুরুষেরা। নারী এবং পুরুষ এই দুইটা শ্রেণী হচ্ছে ব্যক্তি। তার মানে যেগুলো দ্বারা হচ্ছে জেন্ডার বুঝায়, অর্থাৎ মেল বা ফিমেল বাচক বুঝায়, সেগুলোই পার্সোনাল প্রোনাউন। যেমন আমি যদি বলি আই, আমি কে? একটা
ব্যক্তি, তাহলে আমি এখানে লিখতে পারি আই। আই একটা পার্সোনাল প্রোনাউন, মানে যেসব প্রোনাউন দ্বারা কি, মানে যেসব প্রোনাউন ব্যক্তিবাচক নামের পরিবর্তে বসে। আমি একটু সংজ্ঞাটাও লিখে দিই, নাহলে আবার তো তোমরা ভুলে যেতে পারো। তাহলে আমি লিখবো যেই সকল প্রোনাউন, যে সকল প্রোনাউন ব্যক্তিবাচক, যেই সকল প্রোনাউন ব্যক্তিবাচক নামের পরিবর্তে বসে, ব্যক্তিবাচক নামের পরিবর্তে বসে, সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। উদাহরণ কি হতে পারে? এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি হি। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে আমাদের কিন্তু কেস হচ্ছে তিনটা, পার্সোনাল, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, আর একটা হচ্ছে কি পজেসিভ কেস। সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, আর একটা পজেসিভ কেস। এই সেগুলো একসাথে আমি লিখবো। যেমন হি, হি এর প্রোনাউন হচ্ছে হিম, তারপর হচ্ছে পসেসিভ হিজ, তারপর হচ্ছে শি, হ্যাঁ, তারপর হচ্ছে হার, হার, তারপর আমরা লিখতে পারি ইউ, হ্যাঁ, ইওর, লেখা যেতে পারে উই, তারপর হচ্ছে আস, আওয়ার, দে, দেম, দেয়ার, এরকম। অর্থাৎ দেখো এইগুলা দ্বারা কিন্তু কি বোঝায়? ব্যক্তি বোঝায়। হ্যাঁ, যেমন রহিম ইজ এ ডক্টর, হি ইজ এ কাইন্ড পারসন। তাহলে হি কার পরিবর্তে? রহিমের পরিবর্তে। রহিম হচ্ছে মেল, এই জন্য ব্যবহার করা হলো হি। তাহলে আমরা এগুলা ব্যবহার করার সময় ব্যবহার করব হচ্ছে ব্যক্তি বুঝে বুঝে। যদি আমাদের মেল বুঝায় তাহলে হি, যদি ফিমেল বুঝায় তাহলে শি ব্যবহার করব, আর যদি তোমার অন্য কিছু বুঝায় তাহলে অন্য প্রোনাউন হবে। এটা কি বুঝতে পারছো? পার্সোনাল প্রোনাউন। নাফিস বলো তো পার্সোনাল প্রোনাউনটা কি? মানে ব্যক্তিবাচক ইসের পরিবর্তে, হ্যাঁ, ব্যক্তিবাচক নাউনের পরিবর্তে ব্যবহার করা হবে যে প্রোনাউন, সেটাকে আমরা বলবো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, এরপরে দেখো আমাদের 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি বলতো? রিলেটিভ প্রোনাউন। 2 নাম্বার কি? রিলেটিভ। আচ্ছা আচ্ছা, রিলেটিভ মানে কি বলতো সাধারণত? বলো। হ্যাঁ, রিলেটিভ মানে আত্মীয়। রিলেটিভের বাংলা কি? আচ্ছা, আমি একটু মুছবো উপরে, একটা সেকেন্ড, এগুলা মুছি। হ্যাঁ, তোমাদের তো তোলা শেষ। আচ্ছা, লেখো রিলেটিভ প্রোনাউন। 2 নাম্বার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন একদম সহজ করে বলবো। দেখো, রিলেটিভ শব্দের অর্থ কি বলতো? আত্মীয়। সহজ কথায় আত্মীয়। আচ্ছা, আত্মীয়, তার মানে আত্মীয় কারা হয়? যার সাথে তোমার কি আছে? সম্পর্ক আছে। তার মানে আত্মীয়র সাথে কার সম্পর্ক? মানে এটা সম্পর্কের বিষয়, তাই না? আত্মীয়, এটা হচ্ছে সম্পর্ক। তাহলে মনে রাখবা যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে এমন এক ধরনের প্রোনাউন যেগুলা দ্বারা কি বোঝায় বলতো? দুইটা বাক্যের মধ্যে এক ধরনের কি সম্বন্ধ বোঝায়, সেগুলোকে আমরা কি বলবো? রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি যে সকল প্রোনাউন দ্বারা, যে সকল প্রোনাউন দ্বারা দুইটা, আচ্ছা দেখো, যে সকল প্রোনাউন দ্বারা কি বোঝায়? বাক্যের মধ্যে, আচ্ছা, যে সকল প্রোনাউন দ্বারা বাক্যের ভিতরে কি সম্বন্ধ বোঝায় বা সম্পর্ক নির্দেশ করে, তাহলে যে সকল প্রোনাউন দ্বারা বাক্যের সম্বন্ধ নির্দেশ করে তাদেরকে আমরা কি বলবো? রিলেটিভ প্রোনাউন বলবো। রিলেটিভ মানে ওরা হচ্ছে আত্মীয়, বুঝছো? মানে দুইটা ক্লজের মধ্যে বা দুইটা ওয়ার্ডের মধ্যে বা বাক্যের ভিতরে এরা সম্পর্ক তৈরি করে, সো এই জন্য এদেরকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো বা সম্বন্ধবাচক সর্বনাম বলবো। আচ্ছা, তো আমাদের তো জানা দরকার যে এই রিলেটিভ প্রোনাউন গুলো আসলে কারা, বুঝতে পারছো? তাহলে আমি একটু লিখি যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে কারা? হু, তারপর কি হু, হুইজ, দ্যাট, তারপর হচ্ছে হুজ, এবং কি বলতো? হুম। তাহলে হু, হুইজ, দ্যাট, হুজ, হুম, এগুলো হচ্ছে আমাদের কি রিলেটিভ প্রোনাউন।
এগুলো রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পল। এখন এগুলো দিয়ে আমরা কি বলতে পারি, দেখো আমি যখন একটা বাক্য লিখি আই নো এ পারসন, আই নো এ পারসন, আমি একজন ব্যক্তিকে চিনি, হু ইজ ডক্টর, আমি একজন ব্যক্তিকে চিনি যে হচ্ছে কি ডক্টর। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই যে হু একটা রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন খেয়াল করো, রিলেটিভ প্রোনাউনটা কি করছে, তোমার এই এ পারসনের সাথে তোমার ইজ ভার্বের কি করছে, একটা সম্পর্ক তৈরি করছে। আবার এ পারসনের সাথে ডক্টরের কি করছে, একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে। এই হু দ্বারা কাকে বুঝাইতেছে বলতো, পারসনকে বোঝাচ্ছে। তাহলে কি করতেছে দেখো, বাক্যের মধ্যে কি সম্পর্ক তৈরি করতেছে না দুইটা অংশের ভিতরে। হু কখন, হু দ্বারা হচ্ছে ব্যক্তির মধ্যে যদি সম্পর্ক বোঝায় তাহলে আমরা হচ্ছে হু ব্যবহার করব, হু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হুইচটা কি, হুইচ হচ্ছে বস্তুবাচক। তাহলে আমি বলতে পারি আই বট এ ওয়াচ, আই বট এ ওয়াচ লাস্ট ইয়ার, আমি গত বছর একটা ঘড়ি কিনেছিলাম, which was আই ক্যাচিং, একটা ঘড়ি কিনেছিলাম যেটা ছিল খুবই কি নান্দনিক। তাহলে আই বট এ ওয়াচ, আমি একটা ঘড়ি কিনেছিলাম লাস্ট ইয়ার গত বছর, হুইচ। তাহলে এখানে দেখো এই যে হুইচ দ্বারা কাকে বোঝাচ্ছে, এ ওয়াচ কে বোঝাচ্ছে। আচ্ছা ওয়াচ কি, দেখো পার্সন হচ্ছে ব্যক্তি, পার্সন কি ব্যক্তি, এই জন্য ব্যবহার করেছি হু, কিন্তু ওয়াচ কি একটা বস্তু, তাহলে বস্তুর সাথে কি বসে, হুইচ বসে। তাহলে তুমি এখানে লিখে নিতে পারো একটু, যে যদি বস্তুবাচক কাউকে বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করব, হুইচ ব্যবহার করব। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে বস্তুবাচক হলে হুইচ, আর ব্যক্তিবাচক হইলে কি হু ব্যবহার করতে হবে। আবার হুমও কিন্তু ব্যক্তিবাচকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থটা একটু আলাদা। হু মানে হচ্ছে যে, হ্যাঁ, বা সে, এরকম। আই বট এ ওয়াচ লাস্ট ইয়ার হুইচ ওয়াজ আই ক্যাচিং, যে ঘড়িটা ছিল খুবই অসাধারণ, দ্যাট। আচ্ছা খেয়াল করো, এই দ্যাটের তো অনেক রকমের ব্যবহার হয়। ধরো আমি লিখলাম যে আই আই লিভ ইন এ হাউস, আমি একটা বাড়িতে বসবাস করি, দ্যাট ইজ রেন্টেড, যেটা ভাড়া বাসা, দ্যাট ইজ রেন্টেড। তাহলে এখানে দেখো দ্যাট দ্বারা মূলত কাকে বুঝাইছে, হাউসকে। এটা অনেকটা হচ্ছে তোমার হুইচ এর মতোই, তবে হুইচ আর দ্যাট এর মধ্যে একটা পার্থক্য আছে, আমি পরবর্তীতে বলবো, এখন দরকার পড়বে না। দেখো হুজ, এই হুজ মানে হচ্ছে কার, হুজ মানে কি কার, আর হুম শব্দের অর্থ হচ্ছে কাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের নিয়ম, এই দুইটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এরা কি করবে, বাক্যের মধ্যে বসে দুইটা অংশের সাথে একটা সম্পর্কের সৃষ্টি করবে। ঠিক আছে? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে আপাতত করতে পারো। দেখো এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন লেখো, 3 নাম্বার হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা দেখো, রিফ্লেক্স বলতে একটা শব্দ আছে না, তোমরা জানো যে রিফ্লেক্স মানে কি, হ্যাঁ প্রতিফলন। তুমি যদি একটা আয়নার সামনে দাঁড়াও, দেখবা যে তুমি তোমাকেই দেখছো, ঠিক না, ঠিক কি না? যদি তুমি একটা আয়নার সামনে দাঁড়াও তুমি কি তোমাকেই দেখবা। তো রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে এমন এক ধরনের প্রোনাউন যেই প্রোনাউনটা মূলত সাবজেক্টকে ইন্ডিকেট করে। যেমন দেখো আমি যদি বলি একটা বাক্য যে আই কুক মাইসেলফ, আমি নিজেই রান্না করছি। তাহলে কুক মাইসেলফ, আমি নিজেই কি রান্না করেছি। তোমরা পড়ছো না যে এটা কি বলে, খোদ, স্বয়ং, নিজ, আপনি, বাংলায় পড়ছো না এগুলা? তো এই যে বিষয়গুলা, এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন মাইসেলফ ও যে, আইও কি সে, মানে আমি নিজেই কি রান্না করি, আই কুক মাইসেলফ।
বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আই এবং মাইসেলফ একই জিনিসকে ইন্ডিকেট করছে, এই জন্য এটা হচ্ছে রিফ্লেক্সিভ। আরো সহজ করে যদি বলি যে সেলফ বা হচ্ছে সেলফস, সেলফ অথবা সেলফস যুক্ত যে বাক্যগুলো রয়েছে, সেলফ বা হচ্ছে সেলফ যুক্ত বাক্যগুলোকে, সেলফ বা সেলফ যুক্ত বাক্যগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। আচ্ছা, এখন তোমার একটা প্রশ্ন আসতে পারে মনের ভিতরে যে স্যার আপনি লিখলেন সেলফ আবার লিখলেন সেলফস, দুইটা ওয়ার্ড কেন লিখলেন? এর কারণ হচ্ছে যখন তুমি দেখবা যে তোমার প্রোনাউনটা সিঙ্গুলার তখন ব্যবহার করতে হবে সেলফ, আর যদি ব্যবহার করতে হয় প্লুরাল ফরম্যাট তাহলে আমরা ব্যবহার করব সেলফস। যেমন আমি যদি বলি দেম, তাহলে দেম থেকে কি আসবে? দেম সেলফ, তাই না? এখন দেম সেলফ বলতে কি একজনকে বুঝায়? এই দেম সেলফ কি একজন? তাদের, তারা কয়জন? একের অধিক, তাহলে এখানে দেম সেলফের জায়গায় হয়ে যাবে দেম সেলফস। বুঝছো? যদি আমি বলি ইওর সেলফ, ইওর সেলফ এটা হয়, এটা দ্বারা বোঝায় সিঙ্গুলার, সিঙ্গুলার ফরম্যাট। যদি আমি বলতাম ইওর সেলফস, ইওর, ইওর সেলফস, তাহলে এটা দ্বারা বোঝাতো প্লুরাল। ইওর যেহেতু সিঙ্গুলার প্লুরাল দুই অর্থেই ব্যবহার করা হয়, সেই জন্য ইওর সেলফও আছে আবার ইওর সেলফসও আছে। এই দুইটা জিনিস কি বুঝতে পারছো? তাহলে সেলফ বা সেলফ যুক্ত বাক্যগুলোকে আমরা বলবো কি, কি বলবো? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমাদের সবগুলো জানার দরকার আছে না যে কি কি আছে রিফ্লেক্সিভ? তাহলে লেখো রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা একটা বেসিক আইডিয়া নিচ্ছি আর কি প্রোনাউন সম্পর্কে, তারপর আমরা যাতে বুঝতে পারি সহজে যে আসলে কোনটা কোথায় কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে, ধরো লিখলাম প্রথমে মাই সেলফ, যেহেতু আই মি মাই, হ্যাঁ ওই হিসেবে আগে মাই সেলফ লিখলাম। তারপর হচ্ছে আওয়ার সেলফস, আওয়ার সেলফ না কিন্তু, হ্যাঁ আওয়ার সেলফ না, আওয়ার মানে আমাদের, ওই ওই জায়গা থেকে হচ্ছে আওয়ার সেলফস, একের অধিক হলেই সেলফস হয়ে যাবে। তারপর আচ্ছা, তারপর হচ্ছে ইওর সেলফ, এইটা হতে পারে, ইওর সেলফ হতে পারে, আবার ইওর সেলফসও হতে পারে, ইওর সেলফসও হতে পারে, সেলফ ভিইএস, ইওর সেলফস হতে পারে। লক্ষ্য করো ইওরের পরে আমরা ব্যবহার করতে পারি হিমসেলফ, এটা কিন্তু হিমসেলফস না, হিমসেলফ একজনকে বোঝাচ্ছে। আবার মেয়েদের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হার সেলফ, হার সেলফ। তারপর হচ্ছে আমি ব্যবহার করতে পারি ইট সেলফ, দেম সেলফস। এগুলো সব হচ্ছে আমাদের এক একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলোকে তোলা হয়েছে তোমাদের উপরের গুলা, তাহলে আমি মুছে হচ্ছে কিছু এক্সাম্পল দিব যাতে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা দেখো, আমি যদি এক্সাম্পল লিখি যে শি কিলড হারসেলফ, এর বাংলা অর্থ হচ্ছে কি বলতো? সে নিজে নিজেকে শেষ করে দিয়েছে। বুঝতে পারছো? শি কিলড হারসেলফ, হারসেলফ সে নিজেকেই নিজে শেষ করে দিয়েছে। তার মানে এখানে শি আর হচ্ছে হারসেলফের মধ্যে একটা সম্পর্ক আছে, শি আর হারসেলফ একই। তাহলে যেহেতু এদের মধ্যে একটা সম্পর্ক, মানে এ যেহেতু এই কাজটা করছে তাহলে প্রতিফলিতর মতো, এজন্য এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, কিন্তু একটা জিনিস আমি তোমাদের বলি, এখানে এইটাকে আমরা কি পড়লাম? রিফ্লেক্সিভ প্রোনাউন পড়ছি না, মনে আছে? এইটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন। দেখো আমি যদি বলি যে আই কুক মাইসেলফ, আমি নিজেই রান্না করি, এই যে এখানে মাইসেলফটা আমি লিখলাম, এইটা হচ্ছে আমার রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি চাইলে কিন্তু এই বাক্যটাকে আরেকভাবে লিখতে পারতাম, আই মাইসেলফ, আই মাইসেলফ কুক দ্য ফুড, মানে আমি খাবারটা রান্না করি। এখন দেখো এই যে আই মাইসেলফ, আমি একটু জোর দিয়ে বলা হয়েছে না আই মাইসেলফ, যদি এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো সাবজেক্টের সাথেই
শুরুতে থাকে তাহলে সেইটার নাম হয়ে যায়, রিফ্লেক্সিভের জায়গায় হয়ে যায় ইমফ্যাটিক প্রোনাউন। ইমফ্যাটিক প্রোনাউন। ইমফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে জোর আরোপ করা। ইমফ্যাটিক এর বাংলা অর্থ হচ্ছে জোর আরোপ করা, মানে একদম জোর করে বলা যে আমি এই কাজটা করছি, জোর আরোপ করা। যদি তোমাদের এই দুইটা জিনিস বুঝতে অসুবিধা থাকে আমাকে এখন বলো। হ্যাঁ, আরেকবার বলা লাগবে। শিকিল ছাড়ছেন, হ্যাঁ। না না, আইকুক মানে কি? আইকুক মানে কি আমাকে রান্না করি? শি কিলস মানে সে হত্যা করে, হারসেলফ নিজেকে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমি, আইকুক মানে কি বলো? আমি রান্না করি। আইকুক আমি রান্না করি, মাই সেলফ নিজে নিজেই রান্না করি। নিজেকে রান্না করা যায়? হ্যাঁ। আচ্ছা, আমাদের কিছু কথা তো বুঝে নিতে হয়, তাই না? যেমন তুমি বললা যে আচ্ছা শোনো, তুমি কি দুপুরে খাইছো? তুমি বললা হুম। এখন তুমি একটা ওয়ার্ড বললা হুম, এই হুম এর মানে কি? আমাকে বুঝে নিতে হবে যে হ্যাঁ আমি খাবার খেয়েছি। বুঝতে পারছো? এটা ল্যাঙ্গুয়েজ, মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম, ঠিক আছে। তো এটা তো আর কোনো নিয়ম না, এটা হচ্ছে দেখো আই কুক মানে আমি রান্না করি। আই কুক, আচ্ছা ধরো লিখলাম আই কুক কুক নুডলস, এর বাংলা কি বলো? আমি নুডলস রান্না করি। আর এই যে তোমার মাইসেলফ, মাইসেলফ মানে স্বয়ং, তার মানে আমি স্বয়ং রান্না করি নিজেই। এখন ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? না বুঝলে আবার বলো। আর যদি বুঝতে অসুবিধা থাকে, এখন যদি বুঝে থাকো, পরে যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা দেখে নিবা, ভিডিও হচ্ছে, সো আশা করি সমস্যা থাকবে না। আচ্ছা, তাইলে এখানে দেখেন ইমফ্যাটিক প্রোনাউন মানে জোর দিয়ে বলা, তাহলে এই জিনিসটা তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে খুব কাজে দিবে। তোমাকে মনে করো প্রশ্ন করবে যে আচ্ছা আই মাই সেলফ এইভাবে দেওয়া থাকলে এটা কোন প্রোনাউন? তুমি তো মাই সেলফ, ইউর সেলফ, হার সেলফ, দেম সেলফ এইগুলো হচ্ছে পড়ে গেছো কি রিফ্লেক্সিভ, কিন্তু এখানে লেখা আছে কি দে দেম সেলফ, দে দেমসেলফ, তাহলে দেমসেলফ আগে দেওয়া আছে, তাহলে এটা কি রিফ্লেক্সিভ হবে? এটা কি হবে তাইলে? ইমফ্যাটিভ। সো ইমফ্যাটিক এই জিনিসটা তোমাদের আশা করি বুঝতে আর সমস্যা নাই। যদি সমস্যা থাকে অবশ্যই পাবা। আচ্ছা, এই পর্যন্ত কোনো সমস্যা আছে বুঝতে? বাকিগুলোর সেম এক্সাম্পল, দে দেমসেলফস প্লে ফুটবল, তারাই নিজেরাই ফুটবল খেলে। বুঝতে পারছো? এইভাবে যে কোনো এক্সাম্পল তুমি চাইলে ক্রিয়েট করতে পারো। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, এটা কত নাম্বার ছিল? 3, তাই না? এরপর লেখো 4। 4 নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এটা তোমরা প্রথমে বলো, আমি কিন্তু এটা তোমাদের মডিফায়ারের সময় পড়াইছি, দেখি মনে আছে কিনা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা আসলে কি, বা এটা কারা? বলো। দি দেশ, মনে নাই তো ঠিকঠাক, আবার ট্রাই করো। আচ্ছা, এই যে দেখো ডেমনস্ট্রেটিভ, এই ডেমনস্ট্রেটিভ হচ্ছে নিকটবর্তী সর্বনামকে বোঝায়। যেমন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 4টা, যেমন দিস, দিস, দ্যাট, দিস এবং হচ্ছে দোজ। দিস, দ্যাট, দিস, দোজ, ঠিক আছে। এর এই যে দিস, দিসের বাংলা অর্থ হচ্ছে এটা, দিসের বাংলা অর্থ হচ্ছে এটা, দ্যাটের বাংলা অর্থ হচ্ছে ওটা, দিস, টি এ দেখো একটা হচ্ছে দিস আর একটা হচ্ছে দিস। তাহলে এখানে লক্ষ্য করো, দিস মানে এটা, দ্যাট মানে ওটা, দিস মানে হচ্ছে এগুলো, এবং দোজ শব্দের অর্থ হচ্ছে ওগুলো। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ এই 4টার অর্থ হচ্ছে এটা, ওটা, এগুলো, ওগুলো। দেখো একটা জিনিস লক্ষ্য করে, আমি যদি বলি এটাকে তোমার দিস, দিস হচ্ছে একটা কি সিঙ্গুলার ফরম্যাট, একটা সিঙ্গুলার প্রোনাউন। দ্যাট কি একটা সিঙ্গুলার প্রোনাউন। এরপর দিস, THESE, দিস এটা হচ্ছে প্লুরাল, এবং দোজ এটাও হচ্ছে
প্লুরাল। এখন খেয়াল করো, আমি যদি কোনো কাছাকাছি কোনো বিষয়কে ইন্ডিকেট করার জন্য প্রোনাউন ব্যবহার করি, তাহলে ব্যবহার করতে পারবো দিস, কাছাকাছি। আর যদি একটু দূরে থাকে তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে দ্যাট। দিস হচ্ছে প্লুরাল যদি কাছাকাছি থাকে, আর দোজ যদি হচ্ছে একটু দূরে থাকে, এবং এগুলা পাস্ট। তাহলে কোনটা পাস্ট আর কোনটা প্রেজেন্ট এটা তো তোমরা আশা করি বুঝতেছো নাকি? এটা নিয়ে আর কোনো সমস্যা আছে? আচ্ছা, মানে পাস্টের ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়, যেমন ওটা ওটা হচ্ছে পাস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে ওটা ছিল, এরকম, তাই না? তো যাই হোক, দেখেন এইখানে আমরা কিছু এক্সাম্পল দিব। ধরো এখানে হচ্ছে, এই যে খেয়াল করো, তোমার নাম কি জিদান না? জিদান। ধরো জিদান বা ও, এই যে ছেলেটা, ও কি আমার কাছে না দূরে? কাছে না দূরে? দূরে। ওরা একটা থাপ্পড় দিতে গেলে কি আমার 10 মাইল দৌড়ানো লাগবে? কাছেই তো। এই দেখো তোমাদের আরো বুঝিয়ে দিই সুন্দর করে। এই যে দেখো, ওরে ধরলাম, কাছাকাছি না থাকলে ধরতে পারতাম? পারতাম? পারতাম না। তার মানে ও হচ্ছে আমার কি কাছে। আমি যদি বলি যে এইটা জিদানের কলম, এইটা জিদানের কলম, ঠিক আছে? দেখো আবার ধরো আমার এই কলমটাই, খেয়াল করো, আমি ধরো আমার এই কলমটাকেই বোঝাচ্ছি। এই যে কলমটা, এটা আমার কাছে না দূরে? কাছে। একটা নাকি একের অধিক? একটা। একটা এবং কি কাছে। তাহলে আমি এটাকে ইংরেজিতে কি বলবো বা বাংলায় কি বলবো, যে এইটা আমার কলম। তাহলে কাছে এবং কি একটা, মানে এটা হচ্ছে তোমার নিকটবর্তী বোঝাচ্ছে, বা নিকটবর্তী সর্বনাম গুলাই তো আমরা পড়তেছি এখন। তাইলে দেখো এখানে বলতেছে কি, যে আমি যদি এরকম লিখি যে দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, এটা হচ্ছে আমার কলম। তাহলে এই দিস কেন ব্যবহার করা হয়েছে? এটা সিঙ্গুলার এই জন্য। এখানে এই যে কলম আমার হাতে, এখানে কয়টা কলম? একটা কলম। কয়টা কলম? একটা কলম। এই যে আমার হাতে যে ঘড়িটা, এখানে কয়টা ঘড়ি? একটা। কাছে না দূরে? কাছে। তাহলে আমি বলবো কি, দিস ইজ মাই ওয়াচ, দিস ইজ মাই ওয়াচ। তাহলে দিস ইজ মাই পেন। ক্লিয়ার? এখন ধরো এই যে মার্কারটা, এই মার্কারটা যদি আমি লাস্ট বেঞ্চে লিখে দিই, তাহলে আমার থেকে দূরে না কাছে? দূরে। তাহলে তখন কি আমি বলবো যে এটা আমার মার্কার, নাকি বলবো ওইটা আমার মার্কার? হ্যাঁ, আচ্ছা। ধরো পর্দাটা একটু একটু দূরে, তা আমি কি বলবো, এই পর্দাটা টেনে দাও নাকি ওই পর্দাটা একটু টেনে দাও? ওই পর্দা। যদি দূরে হয় এবং কয়টা হয়? একটা হয়, সিঙ্গুলার হয়, তাহলে আমরা ব্যবহার করব দ্যাট। তাহলে আমি এখানে কি লিখতে পারি? দিস ইজ মাই পেনের জায়গায় ধরো হচ্ছে ওই কলমটা একটু দূরে রাখা, সো আমি বলতে পারি দ্যাট ইজ মাই পেন। বলো, তোমার কলমের কালি শেষ? আচ্ছা, এটা বলার কি আছে, তুমি হচ্ছে আরেকজনের কাছ থেকে নাও, ধার লোন নাও, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আচ্ছা খেয়াল করো, এখানে মনোযোগ দাও। তাহলে দ্যাট ইজ মাই পেন, এটা হচ্ছে কি আমার, ওইটা আমার কলম। এখন দেখো আমি যদি এখানে বলি, তোমাদের এখানে কাছাকাছি কয়টা স্টুডেন্ট আছে? একের অধিক? একের অধিক একজন নাকি একের অধিক? একের অধিক। তাহলে আমি কি বলবো, যে এইটা আমার স্টুডেন্ট নাকি এইগুলো আমার স্টুডেন্ট? এইগুলো আমার স্টুডেন্ট। তাহলে আমি এখানে কি লিখবো বলতো? দিস, টি এইচ ই এস ই, দিস। এবার বলতো ইজ নাকি আর হবে? আর হবে। কারণ কি, একের অধিক বোঝানো হয়েছে। তাহলে দিস আর মাই স্টুডেন্ট নাকি স্টুডেন্টস? স্টুডেন্টস, কারণ প্লুরাল। আবার ধরো হচ্ছে আমি এখানে দাঁড়ানো, এই জানালা দিয়ে দেখতেছি যে ওই যে অনেক দূরে আমার স্টুডেন্টরা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাইতেছো। এখন আমি এই জায়গা থেকে একজনকে কি বলবো, যে এইগুলো আমার স্টুডেন্ট নাকি ওইগুলো আমার স্টুডেন্ট? ওইগুলো। তাহলে ওইগুলো বলার জন্য আমরা ব্যবহার করব দোজ। তখন আমরা লিখবো হচ্ছে টি এইচ ও এস ই, দোজ আর মাই স্টুডেন্টস। বুঝতে পেরেছো? এই চারটা হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, 5 সেকেন্ডের ভিতরে ভালো করে বোঝার চেষ্টা করো, না বুঝলে কোশ্চেন করো। যেসব প্রোনাউন দ্বারা নিকটবর্তী বা দূরবর্তী কোনো নাউনকে নির্দেশ করে তাদেরকে আমরা বলবো হচ্ছে। আর দেখো আমি কিন্তু কোনো মানে প্রোনাউনেরই সংজ্ঞা ভালোভাবে লেখি নাই, শর্টকাট যতটুকু দরকার। কারণ পরীক্ষায় কি সংজ্ঞা আসবে? পরীক্ষায় সংজ্ঞা আসবে না। আর দেখা যায় এগুলো মানে অনেক বেশি পড়ে, ধরো আননেসেসারি জিনিসপত্র পড়ে মুখস্থ করে ব্রেনকে প্রেসার দেওয়া দরকার নেই। আমাদের দরকারটা কি, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, এখানে দিস হয় সিঙ্গুলার, এর জন্য দিস হবে। এখানে
কেন দোজ হবে, এটা প্লুরাল এই জন্য হবে, আমি জিনিসটা বুঝে লিখতে পারলে হলো, আমার তো সংজ্ঞা আসবে না পরীক্ষায়। তো সংজ্ঞাটা হচ্ছে যে সব প্রোনাউন দ্বারা হচ্ছে নিকটবর্তী বা দূরবর্তী প্রোনাউনকে বোঝায়, তাদেরকে আমরা কি ব্যবহার করব? হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করব, শেষ। আচ্ছা, আর সংজ্ঞা লাগলে বই দিয়েও তুমি একটু দেখে নিতে পারো, শীট দিব, শীটের মধ্যে থাকবে লেখা, তো এগুলো পড়ে নিবা। আচ্ছা, এরপরে দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। কি প্রোনাউন? ইনডিফিনিট এর বাংলা কি? ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত, ওরে গাধা। আচ্ছা দেখো, ইন আচ্ছা ইনডিফিনিট ইনডিফিনিট প্রোনাউন। এই দেখো, আমরা কিন্তু কথায় কথায় বলি, আচ্ছা শোনো তুহিন, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবা? তখন তুমি বলো কি স্যার অবশ্যই, ডেফিনেটলি। বলি না এই শব্দটা, মানে নির্দিষ্ট করে যদি আমরা বলি তাহলে ডেফিনেটলি ব্যবহার করি। তাহলে ডেফিনিট, আবার আমরা কিন্তু আর্টিকেলও পড়ছি দুই প্রকার, ডেফিনিট ইনডিফিনিট। ডেফিনিট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্টবাচক, নির্দিষ্টবাচক, নির্দিষ্টবাচক সর্বনাম। আর যদি আমি এখানে ইনডিফিনিট বলি তাহলে ইনডিফিনিটের বাংলা কি? হ্যাঁ, ইনডিফিনিটের বাংলা অর্থ হচ্ছে অনির্দিষ্টবাচক। তার মানে যে প্রোনাউন দ্বারা, আচ্ছা অনির্দিষ্টবাচক, তাহলে অনির্দিষ্টবাচক প্রোনাউনকে বলা হয় কি বলতো? ইনডিফিনিট প্রোনাউন। আমি একটু সংজ্ঞাটা বলি, তোমরা একটু শোনো। দেখো বলতেছে যে এই যে আমাদের ইনডিফিনিট প্রোনাউন, এই ইনডিফিনিট প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা সংজ্ঞা যদি তোমার থাকে, সংজ্ঞা সংজ্ঞা করে লাফাচ্ছিলে, তো সংজ্ঞা যদি লাগে তুমি লিখতে পারো যে প্রোনাউন দ্বারা, যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্টবাচক, অনির্দিষ্টবাচক কোনো নাউনকে বোঝায়, মানে এটা নির্দিষ্ট না, বুঝতে পারছো? বোঝায়। যেমন এনি স্টুডেন্ট ক্যান রেজ ইউর হ্যান্ড, যে কোনো স্টুডেন্ট তোমরা হাত তুলতে পারো। আমি কি কারো নাম ধরে বলছি? যে কোনো স্টুডেন্ট। তাহলে নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। প্রত্যেক শিক্ষার্থী একটা করে কলম পাবা, তাহলে প্রত্যেকে পাবা, তাহলে আমি কি নির্দিষ্ট করে কাউকে বলছি? হ্যাঁ। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ পাবা, নির্দিষ্ট না অনির্দিষ্ট? বুঝতে পারছো? তাইলে আমরা এগুলার সংজ্ঞা হিসেবে কি বলতে পারি? ধরো লিখলাম ইটস, আইদার, নাইদার, অ্যানি, এগুলো হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। কথা কি বুঝতে পারছো? এগুলো হচ্ছে আমার ইনডিফিনিট প্রোনাউন। তাহলে ইনডিফিনিট প্রোনাউন গুলো একটু ভালো করে পড়বা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা দেখো, আমি যদি বলি যে নাইদার অফ ইউ, neither of you will fail in the exam. দেখো আমি বললাম neither of you will fail in the exam, মানে তোমাদের মধ্যে কেউই পরীক্ষায় ফেল করবে না। neither of you will fail in the exam, তোমাদের মধ্যে কেউই ফেল করবে না। তাহলে কি আমি নির্দিষ্ট করে কাউকে বলছি যে তুমি ফেল করবা না, তুমি ফেল করবা না, এগুলো বলছি? বলি নাই, বলছি তোমাদের মধ্যে কেউই ফেল করবা না। বুঝতে পারছো? আচ্ছা, যেমন আমি যদি বলি, আচ্ছা এরপর অ্যানি গিভ মি এনি ফুড, যে কোনো ফুড আমাকে একটু দাও। গিভ মি এনি ফুড, আমাকে যে কোনো খাবার দাও। তাহলে এখানে এনি ফুড, তাহলে ফুড কে ইন্ডিকেট করছে? নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। যদি অনির্দিষ্ট বুঝায় তাহলে আমরা সেগুলোকে বলে থাকি ইনডিফিনিট প্রোনাউন। বলো, এবং না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। তাহলে ইনডিফিনিট দ্বারা কি বোঝায়? অনির্দিষ্টবাচক বোঝায়। বুঝতে পারছো? আচ্ছা, এগুলা এখন আমি একটু ক্লিয়ার করে লিখে দিব যে ইনডিফিনিট প্রোনাউন গুলো আসলে কি কি। অনেক আছে,
তোমরা এটা এখানে লিখে নাও যে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন গুলো আসলে কারা কারা? আচ্ছা আমি যদি বলি যে অন শুড রেসপেক্ট অনস টিচার, অন শুড রেসপেক্ট অনস, দেখো এই যে এক্সাম্পলটা যে অন শুড রেসপেক্ট অনস টিচার, অন শুড রেসপেক্ট অনস টিচার মানে একজনের উচিত তার শিক্ষককে সাহায্য করা, মানে শিক্ষককে কি করা বলতো, সম্মান করা। তাহলে এখানে দেখো যে অন বলছি, আমি কি নির্দিষ্ট করে কাউকে বুঝাইছি? না। তাহলে অনও কি হতে পারে, এক ধরনের ইনডিফিনিট প্রোনাউন হতে পারে অন, তারপর হতে পারে অ্যানি, হতে পারে আচ্ছা অন হতে পারে, অ্যানি হতে পারে, তারপরে অ্যানি অন হতে পারে, তারপরে সাম অন হতে পারে, সাম হতে পারে, ঠিক আছে, সাম হতে পারে। তারপর হচ্ছে নো অন ব্যবহার করা যেতে পারে, নো অন মানে কেউই না, নো অন, হ্যাঁ আচ্ছা নো অন হতে পারে। তারপর হচ্ছে নো বডি হতে পারে, ম্যানি হতে পারে, তারপরে এভরি অন হতে পারে, অল হতে পারে, অল, এভরি, এভরিবডি, এভরি অন ইত্যাদি। এগুলো সবই হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনের এক্সাম্পল। ক্লিয়ার? যেমন এভরিবডি শুড কি, হ্যাঁ রেসপেক্ট হিজ টিচার। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছো? কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা এর পরেরটা আমরা যাচ্ছি, দেখো বুঝবো এটা, এইটার সাথেই মিলে আর একটা প্রোনাউন আমরা পড়বো, সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এটা তোলো তাড়াতাড়ি। আচ্ছা আমি উপর থেকে একটু মুছে দেই, আশা করি উপরের অংশ তোলা শেষ। আচ্ছা একটু দ্রুত তুলে ফেলবা, হ্যাঁ দেখো আচ্ছা এটা 5 নাম্বার তাই না? আচ্ছা একজন একটু বলো তো এটা 5 না 6 হবে, নাম্বারটা একটু বলো তো, এর আগে কত নাম্বার দিছিলাম? এটা 6 হবে। আচ্ছা গুড। তাহলে এখানে দেখো বলছে কি রেসিপ্রোকাল প্রোনাউন। আচ্ছা বলবো, সবই বলবো। দেখো রেসিপ্রোকাল প্রোনাউন এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে তোমার একটা সম্পর্ক বুঝায়, মানে এক কথা হচ্ছে এটা এমন এক ধরনের প্রোনাউন যেটা এক বা একাধিক মানে বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে। তাহলে যে সকল প্রোনাউন দ্বারা, যে সকল প্রোনাউন দ্বারা এক বা একাধিক, এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক পারস্পরিক সম্পর্ক বোঝায়, মানে যে সকল প্রোনাউন দ্বারা এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক কি বোঝায়, সম্পর্ক বোঝায়, পারস্পরিক সম্পর্ক, হ্যাঁ এটা বুঝাইলে আমরা ব্যবহার করব হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন দুইটা আছে খুবই গুরুত্বপূর্ণ, যেমন ইচ আদার, অন অ্যানাদার, ইচ আদার এবং কি অন অ্যানাদার। যেমন আমরা বলতে পারি উই শুড হেল্প ইচ আদার, উই শুড হেল্প ইচ আদার, উই শুড হেল্প ইচ আদার ইন ডেঞ্জার, মানে বিপদে একে অন্যকে কি করা উচিত, সাহায্য করা উচিত। তাহলে উই শুড হেল্প ইচ আদার ইন ডেঞ্জার এটা হতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে অন অ্যানাদার সেম, ইচ আদার মানে কি একে অন্যের, আর অন অ্যানাদার শব্দের অর্থ হচ্ছে একে অপরকে, একই সেম ধরনের
উদাহরণ দিয়ে করতে পারবা। সময় যেহেতু কম আমি আরো দুইটা দেখাবো, সো স্কিপ করে সামনে চলে যাচ্ছি। আর এগুলো আসলে অত মানে বোঝার কিছু নাই, মুখস্থ করতে হয়, তাইলে মোটামুটি পারা যায় আর কি। আচ্ছা, এরপর হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন, এই দুইটা প্রোনাউন আমাদের বাকি আছে। সো আমরা প্রথমে শিখবো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, ডিস্ট্রিবিউট মানে কি? হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে তোমার বিভক্ত করা বা আলাদা করা। তাহলে সহজ কথায় যদি আমরা বলি যে সমজাতীয় একাধিক, মানে সমজাতীয় বুঝো, সমজাতীয় মানে একই জাতীয়। হ্যাঁ, তাহলে এখানে বলছে যে আহ, সমজাতীয় একাধিক ব্যক্তি, একাধিক ব্যক্তি বা হচ্ছে বস্তু। আচ্ছা, সমজাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক, আচ্ছা সমজাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করতে করতে যে প্রোনাউন ব্যবহার ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে দেখো সমজাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশের জন্য আমরা যে প্রোনাউন গুলো ব্যবহার করি সেগুলা কি হতে পারে? ইচ আদার এবং অন অ্যানাদার। ইচ আদার, সরি ইচ আদার, এটা তো ভুল লিখে ফেলছি। আচ্ছা, খেয়াল করো, এটা হবে হচ্ছে আইদার অথবা কি নাইদার। আচ্ছা সরি, এটা একটু আমি ভুল সংখ্যা লিখে ফেলছি, আমি খেয়াল করতে পারি নাই। খেয়াল করো, এটা হচ্ছে তোমার যদি পারস্পরিক সম্পর্ক বোঝায় তাহলে তো রেসিপ্রোকাল। আমরা মূলত পড়বো এখন হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ। খেয়াল করো, ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা হচ্ছে তোমার সহজ কথায় সমজাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটাকে স্বতন্ত্রভাবে, ডিস্ট্রিবিউট মানে কি আলাদা করা, আলাদা করা। তাহলে আমি বলবো যে সমজাতীয় জাতীয় একাধিক, আচ্ছা সমজাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুকে স্বতন্ত্রভাবে, স্বতন্ত্র মানে আলাদা আলাদা ভাবে, আচ্ছা যদি স্বতন্ত্রভাবে বোঝায় বা স্বতন্ত্রভাবে বোঝাতে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। লেখো, সমজাতীয় একাধিক ব্যক্তি বা বস্তু কে স্বতন্ত্রভাবে বোঝাতে যে প্রোনাউন আমরা ব্যবহার করব সেটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এটার উদাহরণ হতে পারে আইদার, নাইদার, ইচ বা ইচ, আইদার এবং হচ্ছে নাইদার। আর লাস্ট অন 8 নাম্বার তো সোজা, একেবারেই সোজা। তোমরা এগুলো লিখছিলাম, ওই তো একই একই ক্ষেত্রে হচ্ছে ওইটা ব্যবহার করা হয়, সেম জাতীয়। যেমন তোমরা কিন্তু এই যে রিলেটিভ প্রোনাউন পড়ছো না, হু, হুইজ, দ্যাট, হুজ, হুম, এখন যেটা লিখবো এটার মধ্যেও কিন্তু এগুলা আছে। যেমন ইন্টারোগেটিভ প্রোনাউন, খেয়াল করো, ইন্টারোগেটিভ, হ্যাঁ, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখো ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে তোমার মনে হচ্ছে না যে হু আছে? হচ্ছে কি না মনে? আবার আমরা রিলেটিভ প্রোনাউনে দেখছি কি হু আছে, থাকতেই পারে, স্বাভাবিক। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন এই জিনিসটা আসলে কি? এটা সোজা, খুবই সোজা। মানে
প্রশ্ন করতে যেগুলা মানে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, যেমন হু, তারপর হচ্ছে হুইচ, হুজ, হোয়াট, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার হোয়ার, হোয়েন, হোয়ার, হোয়েন, হাউ, মানে এগুলা প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন করার জন্য, সহজ কথা হচ্ছে প্রশ্ন করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয়, প্রশ্ন করার জন্য, ওই যে আমরা বলি না ডাব্লিউএস ওয়ার্ড, এগুলো এক ধরনের প্রোনাউন। তাহলে বলছে প্রশ্ন করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয়, তাহলে প্রশ্ন করার জন্য যে প্রোনাউন গুলো ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার?